আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে দেশের খবর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম আমাদের যে একটা পোর্ট আছে, আপনারা জানেন যে নিউমুরি কন্টেইনার টার্মিনাল আহ, এনসিটি পরিচালনা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট আগামী 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন। আপনারা জানেন আমাদের একমাত্র পোর্ট চট্টগ্রাম পোর্ট, সে পোর্টটা যদি আমাদের নিজেরই যে মালামাল আনতে নিতে যে জায়গা, তা হচ্ছে না। আমি বিগত প্রায় 2-3 বছর সে জায়গায় ছিলাম। এটা নিউমুরি ঘটনা বলছি। এবং সেখানে ওই ভিতরে কন্টেনার জায়গা রাখা হচ্ছে না বলে ওই যে লেবার কলোনি আছে, সেটা কিন্তু অলরেডি সরকারের আওতায় নিয়ে সেখানে কন্টেনার রাখা হচ্ছে। এখন সেই পোর্টটা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে এটা ভাইরাল। বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, সকল রাজনৈতিক দলের বিরোধিতা করছেন যে এই পোর্টটি বিদেশে যে চুক্তি রয়েছে, যে বিদেশির হাতে যেন এটা না দেওয়া হয়। কেন? আসুন আমরা তা নিয়ে একটু আলোচনা করি, তারপর বিশ্লেষণ পরে করি। দেখেন, রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বলেছেন অ্যাটর্নি জেনারেল। কি বলেছেন? রাজনৈতিক সরকার এই অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে কথা বলেন। তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরি কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্টে আগামী 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন। ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কি বলেছেন তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল এবং তাদের রিট আবেদনকারী কাউন্সিল কিছু আগে বিপ করেছেন। তারা বলেছেন তারেক রহমান যেটা বলেছেন গতকালও ওনাদের কনসার্ট উদ্যোগ হবে, যে রাজনৈতিক দল এসে এ বিষয়ে সিদ্ধান্ত নিক, সেটা ক্ষেত্রে যুক্তি খণ্ডাবেন কিভাবে? এমন প্রশ্নের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এটা ওনাদের সাবমিশন, ওনারা বলেছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারেন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। অনির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। তারেক রহমান বলেছেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি, সেই দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করতে দিতে পারেন কিভাবে? আসলে পারেন না। চট্টগ্রাম বন্দরের নিউমরি কন্টেইনার টার্মিনাল এনসি পরিচালনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে এই রিটটি করা হয়েছিল। আদালত রিট আবেদনের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আসানুল করিম ও কায়সার আহমদ শুনানি অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানি করেন। সরকারের জন সরকারের জনবিচ্ছিন্ন, জনবিরোধী কোনো এজেন্ডা নেই। রাজনৈতিক ঐক্যমতের হচ্ছে ওই চুক্তির বিরুদ্ধে, এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইন আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, সেটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার এগোচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন, জনবিরোধী কোনো এজেন্ডা নেই। শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা যা করেছি সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্য থেকে ও পিপিপির মধ্য থেকে করেছি। অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করেছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ফাংশিং প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট উপদেষ্টা পরিষদ একই কাজ ওনারা করতে পারেন, যা হচ্ছে সাংবিধানিক স্কিম। এটা বলতে গিয়ে সংবিধানের ৪র্থ শিডিউলের ক্লোজ ২ ও ৪ পরে শুনিয়েছি। ৯০ গণ অভ্যুত্থানের পরের প্রেক্ষাপট টেনে এনেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনার বিজয়ী শক্তি নির্ধারণ করে তার নেতা কে,
তার সরকারকে কে কিভাবে পরিচালিত হবে। ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ বিজয়ী শক্তি নির্ধারণ করেছিল আমরা সংবিধান কেমন হবে, নেতা কে হবে, আমার দেশ কিভাবে পরিচালিত হবে। ঠিক একইভাবে একই সময়ে এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলব। তারই ধারাবাহিকতায় এই সরকার পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যর্থতা নেই, কোনো সন্দেহ নেই, কোনো অস্পষ্টতা নেই। এটা আমরা বলেছি। এখনো কোন সিদ্ধান্ত হয়নি? আসলে এই ব্যাপারে এখনো কেন সিদ্ধান্ত হয়নি আসলে সে সম্পর্কে আমরা জানি। অ্যাটর্নি জেনারেল বলেন, একটি কোম্পানির সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে। এটা নিয়ে গোটা জাতির সামনে জনস্বার্থের মামলা করে বিভ্রান্তিমূলক একটা তথ্য উপস্থাপন করা হয়েছে। সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। আমরা আদালতকে বলছি এই রিট কয়েকটি কারণে খারিজ হবে। ইতিপূর্বে এ বিষয়ে রিট সরকারি খারিজ হয়েছে। একই পয়েন্টের উপর গ্রহণ করা হলে সেটি দ্বৈত নীতি হবে। রিট তখনই হয় যদি কার্যকরণ তৈরি হওয়ার মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত থাকে। এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, খুব প্রাথমিক পর্যায়ে। এই পর্যায়ে সুপ্রিম কোর্টের অনেক রায় আছে যে প্রিমিউসুর স্টেজে, অপরিণত পর্যায়ে জুডিশিয়াল রিভিউ গ্রহণ করার সুযোগ নেই। এই মুহূর্তে সরকার প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে না। কেন? শুনানি কি বলেছে তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রিট আবেদনকারীর পক্ষের আইনজীবীরাও। রিট আবেদনকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আসানুল করিম সাংবাদিকদের বলেন, ২০২৩ সালের সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্য অনুমোদন দিয়ে গেছেন। পরবর্তী সময়ের যে সরকার এসে চুক্তির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলমান প্রক্রিয়া এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। চ্যালেঞ্জ করার কারণ হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি অ্যাক্ট অধীন কোনো বিদ্যমান কাঠামো যেগুলো আছে তা বিদেশির কাছে দেওয়া যাবে না। পোর্টটি বর্তমানে প্রতিষ্ঠিত, যেখানে থেকে বাংলাদেশ সরকার ৬০০ কোটি টাকার মতো রাজস্ব পাচ্ছে। সামনে আরো বাড়বে বলে ধারণা করা যায়। যেহেতু পিপিপি অ্যাক্টে বিদ্যমান কোনো কাঠামোর ওপর কোনো অপারেশন পরিচালনা করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে হাতে দেওয়ার জন্য যে প্রক্রিয়া করছে এটা অবৈধ ও আইন দ্বারা নিষিদ্ধ। আইনের নতুন নিয়মে অত্যন্ত ১,২০০ কোটি টাকার কথা বলা হয়েছে। সেখানে ডিপি ওয়ার্ল্ড ২০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে, সেটি আইন অনুযায়ী সমর্থিত নয়। আসানুল করিম আরও বলেন, আইনে আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোর্ড অব গভর্নমেন্টস গঠিত হবে। বোর্ড অব গভর্নমেন্টস কে হবে, রুলস অফ বিজনেসে কে বলা দেওয়া আছে যেভাবে হবে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী সমানায় গঠিত হবে। কিন্তু এখন সংসদ নেই। আমাদের বক্তব্য ছিল যেহেতু সংসদ নেই, প্রধানমন্ত্রী নেই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো ধরনের প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে না। এখন তাহলে প্রশ্ন হলো, বিভিন্ন আইন ভঙ্গ করে ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছে। রিট আবেদনকারীর পক্ষে অপর জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, আগ্রুমেন্টের মূল প্রাণীদনযোগ্য যে বিষয়গুলো ছিল তা হলো বাংলাদেশ ক্রিয়াশীল প্রতিটি রাজনৈতিক দল তাদের বক্তব্য ও বিবৃতির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের স্টেট পলিসির রাষ্ট্রীয় নীতি ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ফ্যাসিস্ট রেজিমেন্টের প্রধান পলাতক শেখ হাসিনা সময় ২০২২ থেকে ২০২৩ সালে একটি সমঝোতা স্বাক্ষর সই করা হয়েছিল। দেশের মানুষের প্রত্যাশা ফ্যাসিস্ট রেজিমেন্টের প্রধান পলাতক শেখ হাসিনা যে সমঝোতা স্বাক্ষর করেছিল সেটির ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। জনদুর্ভাগ্যজনকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছে। সে কারণে বিএনপি, জামাত ইসলামী, বাম ফ্রন্ট সহ সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা টুইট করেছিলেন, যা প্রতিটি দৈনিক শিরোনাম করেছে যে একই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল আরও বলেন, আদালতের বিষয়টি উপস্থাপন করেছেন এই বলে যে বর্তমান অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত নয়। আইনে আছে এই কমিটির চেয়ারম্যান হতে হবে প্রধানমন্ত্রীর। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সরকার জনগণের সরকার। আমাদের উপস্থাপনায় বলেছি
এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে। আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে। সেই সংসদ যে সরকার নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। এই বিষয়গুলো আগামী সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তী সময়ের যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন ও নীতিগত বিষয়গুলো রাখার জন্য আলাদা আদালতের কাছে উপস্থাপন করছেন। এখানে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কিনা। রিট আবেদনকারীর পক্ষের অপর জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন শুনানির বিষয়ে সাংবাদিকদের বলেন, আমি মূলত যেটা বলেছি অন্তর্বর্তী সরকারের লিমিটেশন সীমাবদ্ধতা আছে। একটা নির্বাচিত সরকারের যেটা ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের সেই ক্ষমতা নেই। চট্টগ্রাম বন্দর একমাত্র বাংলাদেশের একমাত্র বন্দর এবং বড় বন্দর। এখানে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত আমাদের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় গোপনীয়তার ব্যাপার আছে, সার্বভৌমত্বের ব্যাপার এখানে আছে। যদি একটা বিদেশির কাছে চলে যায় তাহলে তারা সবকিছু জেনে যাবে, কি আসছে কি যাচ্ছে, এমনকি বাংলাদেশের অস্ত্র আমদানি করছে সেটাও তারা জেনে যাবে। বা রাজনৈতিক দলগুলো চাচ্ছে না একটা অন্তর্বর্তী সরকার যে সরকারের সীমাবদ্ধতা আছে এটা করুক। জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার এটা করতে এগোচ্ছে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন আছে। যদি বিদেশিরা এখানে চলে আসে, বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন হাইকোর্টে ওই রিট আবেদন করেন। আসলে এটা কিন্তু একটা বাস্তব কথা। এখন যদি আমরা বিদেশি কোম্পানির কাছে এই পোর্টটা আমরা লিসে দিয়ে দিই, যদি আমাদের বছরে প্রায় 600 কোটি টাকা আসবে, ঠিক আছে, আসবে, টাকার লোভ থাকবে। কারণ বাংলাদেশ উন্নয়নের জন্য টাকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। কিন্তু আমাদের এই বড় পোর্টটি কেন দেওয়া হবে? আমরা নতুন আমাদের যেহেতু চারিদিকে রয়েছে নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ, এখানে চারিদিকে নদী বেষ্টিত। আমরা অন্য কোথাও জায়গায় তাদের পোর্ট করে, অর্থাৎ নতুন পোর্ট করে, যেহেতু তারা টাকা বিনিয়োগ করবে, তারা বিনিয়োগ করে তাদের করবে অন্য কোথাও জায়গায় সেখানে পোর্ট করে, তারপর তারা সেটা ব্যবহার করুক, তাদের আমরা দিয়ে দিব, তাদের সেখান থেকে আমরা ভ্যাট পাবো। যেমন আমাদের দক্ষিণবঙ্গে আছে নদী আছে, বড় বড় নদী আছে, যেমন আমরা বঙ্গোপসাগরী আছে, আপনার পটুয়াখালীর কথা বলি, আপনারা জানেন যে পটুয়াখালী যে কুয়াকাটা আছে সেখানে কিন্তু বড় বড় নদী এবং বড় বড় জাহাজ সেখানে কিন্তু ভিড়াতে পারবেন। সেখানে একটা নতুন ভাবে তারা একটা পোর্ট করুক, তারপর তাদের ব্যবসা বাণিজ্য সেখানে করুক, নাকি সেটা ভালো হবে না? তার আর একটি কথা, গুরুত্বপূর্ণ কথা, আমাদের একটা যেহেতু পোর্ট, এ জায়গায় আমাদের আমরা মাল রপ্তানি করি, আমদানি করি, যাই হোক, এখানে কিন্তু বাংলাদেশের একটা গোপনীয়তার দরকার আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা ভাই। এখান থেকে অস্ত্র আসবে, তাহলে আমরা কি আনবো, কি নেব, বা আমদানি করবো, কি কি রপ্তানি করবো, সব কিন্তু বিদেশিরা জেনে যাবে। অর্থাৎ এটা জানলে যে আমাদের একটা গোপনীয়তা আছে সেটা কিন্তু আর থাকবে না। আর তাছাড়া চট্টগ্রামে একটা কিন্তু আলাদা একটা সাইট, এটা যদি আমরা বিদেশির কাছে দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের একটা রাষ্ট্রের একটা হুমকির মুখে পড়বে। অর্থাৎ সার্বভৌমত্বের একটা হুমকির স্বরূপ হয়ে দাঁড়াবে বিদেশিরা। দেখেন, আপনারা জানেন যে ভারত উপমহাদেশে ইংরেজেরা এসেছিল, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, মানে তাদের কিন্তু সূত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানি করার পর পুরো ভারত মহাদেশকেই কিন্তু তারা চষিয়ে বেড়েছে, অর্থাৎ রাজত্ব কায়েম করে ফেলেছে। অর্থাৎ দেখেন, এই প্রথম বাংলা দখল করেছে নবাব সিরাজউদ্দৌলা, অর্থাৎ মির্জাফরকে সঙ্গে নিয়ে, তারপর বাংলাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। আপনারা জানেন যে কলকাতা, উড়িষ্যা, তারপর আসাম, ত্রিপুরা একে কিন্তু বাংলাদেশের ভিতর ছিল, সেই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে এই বিদেশিরা। এখন যদি আমরা আবার সেই একই ভুল করি, বিদেশির সাথে যদি আমরা এটা লিসে দিই টাকার লোভে, তাহলে কিন্তু সেটাও একটা সার্বভৌমত্বের একটা হুমকিতে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল যেখানে চাচ্ছে না সেখানে আপনি অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনি যাবেন সেখানে? প্রশ্ন আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে আমার মতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের এখান থেকে সরে আসা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন হাইকোর্টে ওই রিট আবেদনটি করেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত 30 জুলাই হাইকোর্টে রুল দিয়েছিলেন। রুলের শুনানি শেষে আদালতে 4 ডিসেম্বর রায়ের জন্য দিন রাখেন। আসলে
দেখা যাবে যে 4 ডিসেম্বর কি হয়। আমার মতে যদি মনে করেন বিদেশিদের এটা দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সার্বভৌমত্বের একটা হুমকির মধ্যে পড়বে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।